আলফাজ জানাম আপনার কাছে আমি যেতে চাই যে এই আলোচনাটা আমাদের এই সরকার গঠনের আগে এবং পরে বারবার এসছে নানাভাবে, যে জুলাই এবং ৭১ এই দুইকে একভাবে কখনো কখনো আমরা মুখোমুখি হতে দেখেছি, কখনো কখনো আমরা আসলে জুলাইয়ের কাণ্ডারিকে সেই বিষয়েও নানা রকম বিতর্ক আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে তরুণদের যে রাজনৈতিক প্রত্যাশা সেটাকে আমরা আসলে কিভাবে দেখব? আমরা যেহেতু দেখেছি যে গত ১৫ বছর বলি বা ১৭ বছরের যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, সেখানে রাজনৈতিক দলরা যেমন ছিল এবং পরবর্তী সময়ে তরুণরা একটা বড় ভূমিকা রেখেছে, কিন্তু এই তরুণদের প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার সাথে কতটা সেতুবন্ধন করতে পারছে? প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন ২৪ এবং ৭১-এর মুখোমুখি করে দেওয়া, আমি মনে করি এই ন্যারেটিভটাই, এই বক্তব্যটা একটা ফ্যাসিবাদীদের অপকৌশল। একাত্তর হচ্ছে আমার ভিত্তি, ৭১-এর সাথে তো ২৪ কখনো মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না। ৭১-এর অস্তিত্ব নাই মানে বাংলাদেশ নাই। তো আমি যে অভ্যুত্থানটা করছি, এটা কোথায় করছি? বাংলাদেশে তো করছি। স্বাধীন দেশ পেয়েছি বলে তো আমি এই ফেসিসদের হটানো হয়েছে। তো আমি তো ইন্ডিয়াতে এটা করিনি, পাকিস্তানে করিনি। ফলে এই যে কথাগুলো নিয়ে আসা, এই বিতর্কটা করা বা এই শব্দগুলো সামনে নিয়ে আসাই হচ্ছে একটা ফেসিবাদীদের একটা কৌশল, যাতে এই সামনে তো আছে, ফলে না আমি মনে করি না যে কেউ এটা, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা কিংবা পলিটিক্যাল পার্টি, কেউ তো বলে নাই যে আমরা ৭১-এর ভুলে গেলাম, ৭১ বাদ ২৪ ওইভাবে বলতে হয় না, নানা ফর্মেই আলোচনাগুলো আসছে। এই আলোচনা ফেসিস্টদের একটা কৌশলের অংশ, এবং আমরা এখানে বিভ্রান্ত হই, এবং তারা এটা খুব সাকসেসফুলি করতে পারছে। আপনি যে কারণে আপনি দেখবেন যে এই বিতর্ককে সামনে রেখেই আওয়ামী লীগের সফট পাওয়ারগুলো ধারাবাহিকতাই হচ্ছে ২৪। অবশ্যই আপনি যদি আপনি রাষ্ট্র গঠনের এই ৫৫ বছরে যদি বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে যেত, মানে ৭১ এবং ২৪কে যখন আমরা বিভাজন করি তখন জনগণের মধ্যে আসলে বিভাজন তৈরি হয়। এটা একটু অনাকাঙ্ক্ষিত। এখন আমরা যে নতুন প্রজন্মকে দেখছি, সেই নতুন প্রজন্ম একটা নতুন ভার্চুয়াল দুনিয়ার প্রজন্ম আমরা বলতে পারি। আমাদের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, নানা রকম মাধ্যম, টিকটক থেকে শুরু করে ফেসবুক, নানা কিছু আছে। সেইখানে আসলে নতুন প্রজন্ম কিভাবে আসলে তারা তৈরি হচ্ছে বা প্রস্তুত হচ্ছে? আদর্শভিত্তিক রাজনীতি তাদেরকে প্রভাবিত করছে, নাকি অনেক সময় ব্যক্তি হয়ে ওঠার প্রবণতাও কাজ করছে বলে আপনার কাছে মনে হয়? কি মনে হয়? আদর্শভিত্তিক চেয়েও এখন হবে ইস্যুভিত্তিক রাজনীতি তরুণদেরকে অনেক বেশি টানবে। তারা যে দুনিয়া দেখে, সেখানে আপনার একেবারে প্রত্যেকটা জিনিসের সাথে তারা একটা তুলনামূলক বিশ্লেষণের সুযোগ পায়, যেটা আগের সময়ে এইভাবে আমরা দেখিনি। সেভাবে মানে আদর্শিক রাজনীতি যেভাবে প্রভাব বিস্তার করছে, সামনের দিনগুলোর রাজনীতি আমি মনে করি যে ইস্যুভিত্তিক রাজনীতির প্রতি বেশি আগ্রহ থাকবে। ফলে আপনার এই পুরাতন রাজনীতির সাথে তরুণদের এই কনফ্লিক্ট কিছুটা থাকবে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র তরুণদের দল বলে থাকবে তা না। বড় রাজনৈতিক দলগুলোর ভেতরেও এই ট্রান্সফরমেশনটা হবে। এই ট্রান্সফরমেশন হতে গিয়ে ওই দলগুলোর মধ্যেও দ্বন্দ্ব থাকবে, এবং আমরা এর কিছু নমুনা বিভিন্ন দলের মধ্যে আমরা পাচ্ছি, যে পুরানা রাজনীতিবিদদের ওই নতুনদেরকে স্পেস দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখন সেটা বিএনপি বলেন, ইভেন জামাত ইসলামের মতো আপনার ক্যাডার বেস পার্টির মধ্যেও আছে, তরুণদের জায়গা দেওয়া নিয়ে আলোচনা আছে, তাদের ভিতরেও আছে, এবং এটা একটা চাপ তৈরি হচ্ছে যে নতুনরা যেভাবে, আমরা ধরেন আওয়ামী আমলের আগ পর্যন্ত আমাদের ধারণা ছিল যে ইয়াং জেনারেশন হয়তো রাজনীতি বিমুখ হয়ে গেছে, হ্যাঁ, তো আমরা দেখলাম যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতির প্রতি আগ্রহ অনেক বেড়েছে তরুণদের। এটা যে শুধুমাত্র এনসিপি তৈরি করছে তা না, আপনি অন্য অন্য দলের মধ্যেও দেখবেন যে আগামী কয়েক বছরের মধ্যে ইতিহাসে তো বারবার দেখা গেছে যে তরুণরা ভূমিকা রাখবে, এটাই স্বাভাবিক। ইতিহাস আমাদের সেই শিক্ষাই দেয়।
তো সেই জায়গা থেকে আমরা অনেক সময় দেখি যে কে ক্রেডিট পাবে, আসলে তরুণ পাবে না কারা পাবে, এটা নিয়েও অনেক রকম আলোচনা আমরা হতে দেখেছি। কিন্তু আমার কাছে আমরা এটাও জানি যে তরুণদের বৈশিষ্ট্যই হচ্ছে পরিবর্তন করা, বিশেষ ভূমিকা রাখা। এবং তরুণদের ক্ষেত্রে আসলে আমরা এখনকার সময়ে যেই ভার্চুয়াল দুনিয়াতে প্রচারের অনেকগুলো সুযোগ আছে, মিডিয়ার নানান মাধ্যম আমরা দেখি, সেখানে আমরা তরুণদের রাজনীতি, ভাষা, পাল্টা তর্ক বিতর্কর যে মেরুকরণ দেখছি বা যেই রাজনৈতিক ভাষারও পরিবর্তন দেখছি, সেগুলোকে আপনি কিভাবে দেখছেন? আমি ইতিবাচকভাবেই দেখি। ইতিবাচকভাবে আমি দেখছেন? ইতিবাচকভাবে ডিবেটের মধ্য দিয়েই আপনার না, সেটা শুধু ডিবেট না, solution আসবে। এমন আমরা দেখছি যে এমন স্লোগান, এমন ভাষা ব্যবহার করা হচ্ছে যেগুলো হয়তো কখনো কখনো মানে কারো প্রতি বিদ্বেষমূলক হতে পারে, কারো প্রতি হয়রানিমূলক হতে পারে, এটা একটা সমস্যা, যে বা এটা কারো সম্মানেও মানে আঘাত করতে পারে, এরকম ভাবেও এটা- আমরা ভাষার ব্যবহার আমরা কিন্তু এইটা দেখছি। আপনাকে যে জিনিসটা হচ্ছে, আপনি যদি 24-এর আন্দোলনটা দেখেন, ওই আবার কেউ দেয়াল বলছে যে হ্যাঁ অনেক সরাসরি হয়তো তারা অনেক কিছু বলছে, দেয়াল দেয়াল লিখনের লিখনগুলো মধ্যে যদি দিয়ে। আপনি দেখেন, সেগুলো তখন যে ভাষা আক্রমণ হয়েছে এটা বা দেয়ালে 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 যে লেখা আমরা দেখছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই যে আপনার একটা তরুণদের ক্ষোভ, দুঃখ, হতাশা থেকে তো তারা ওগুলো আসছে, এইটার তো শেষ হয় নাই। তারা যে কাঙ্ক্ষিত রাষ্ট্র দেখছে, এটা একদিনে তৈরি হবে না। এই ক্ষোভ, এই ভাষার যে রূপান্তর, এগুলো এটাই স্থায়ী হবে তা না। এগুলো জি, হচ্ছে ভাষারও ওই তো একটা রাজনীতি, ভাষারও রাজনীতি আছে, এই রূপান্তরের মধ্য দিয়ে যাবে। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়টা অতিক্রম করছি, ফলে তরুণদের মুখে আমরা যে কথাগুলো শুনছি, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে অনেকের ভালো লাগছে না, এবং এটা ঠিক আছে, এটা সোসাইটিতে একটু অন্যরকম তৈরিও করে, এতে কি এটাও রাজনৈতিক সত্য। নেতৃত্বদের দায়িত্ব সম্মান মর্যাদার বিষয়গুলো এখানে অনেকে আহত হয়, এটা ঠিক, তবে এগুলো এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। তরুণরা সেদিকে জি।